কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের অসামান্য গোয়েন্দা চরিত্র গোয়েন্দা বাসবকে নিয়ে আমাদের এ সপ্তাহের নিবেদন নিশির শিশির। ধনির দুলালি সুনীলার বিয়ে হয়ে যায় বেনারসের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান মানসের সাথে। বিয়ের আগেই তার সম্পর্ক ছিল নিখিলের সাথে, তাই সে বিবাহিত জীবনে সুখী নয়। নিখিল তার সাথে দেখা করে বেনারসে, কিন্তু কিছুদিন পরই সে খুন হয়ে যায়। কিন্তু কেন? শ্বশুরবাড়ির লোকজনই কি জড়িত এই খুনের সাথে, নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প, রহস্যভেদী বাসব সিরিজের গল্প নিশির শিশির। কয়েকদিন প্রচণ্ড গরম বেনারসকে সাপটে রাখার পর গত রাত্রে ঘণ্টা দুয়েক প্রবল বৃষ্টি হয়েছে। দিনের আলো ফুটে ওঠার পর সূর্যের দেখা নেই, সমস্ত আকাশে নিবিড় কালো মেঘ আর মেঘ। চতুর্দিকের অবস্থা এখন স্নিগ্ধ। গরমে সিদ্ধ হয়ে যাওয়া মানুষ যেন হাঁপ ছেড়ে বাঁচল। মানুষ মারোয়ারি হাসপাতালের সামনের কোনাকুনি ফুটপাতের ওপর এসে দাঁড়িয়েছে। সামনেই বিখ্যাত গধুলিয়ার চৌমাথা। ওর মন মেজাজ আজ ভালো নেই। নিয়মিত যে ভালো থাকে তা নয়, পার্থক্যের মধ্যে আজ অতিমাত্রায় খারাপ। চৌমাথার একদিকের রাস্তাটা চলে গেছে দশাশ্বমেধ ঘাটের দিকে, অন্য ধারটা এগিয়ে গেছে ছটিগাইবির দিকে। চক ও জঙ্গমবাড়ির দিকে বাকি দুদিক বিস্তারিত হয়ে রয়েছে। চারটি রাস্তা ধরেই চলেছে অজস্র রিক্সা, অসংখ্য মানুষ। ঘেঁষাঘেঁষি হলেও শৃঙ্খলা বজায় আছে বলতেই হবে। আজ কোনো উৎসব নেই, নেই কোনো পালা পার্বণ, তবু এত ভিড়। বেনারসের এটাই বৈশিষ্ট্য। ভারতের কত প্রান্তের কত বিচিত্র সাজ পোশাকের লোক চলেছে। জনস্রোতের দিকে ভ্রু কুঁচকে মানুষ তাকিয়েছিল। এরা কি সকলেই সুখী? তাও কি কখনো সম্ভব? প্রত্যেকেই সুখ ও শান্তিকে হাতের মুঠোর মধ্যে পেতে পারে না। তবে অনেকেই সমস্ত কিছুকে আপ্রাণভাবে মানিয়ে নিয়ে সুখী মানুষের অভিনয় করে যায়। মানুষ কি সে চেষ্টা করেনি? গত 5 বছর ধরে সেই চেষ্টাই যে সে করে এসেছে, এ কথা তার চেয়ে আর বেশি কে জানে। তবু সুফল মেলেনি। সুনীলা সুফল ফলতে দেয়নি। সুনীলা, তার স্ত্রী। আগে মানুষ ভাবত এটাও হয়তো এক ধরনের পাগলামি। বড়লোকের মেয়ে, প্রচুর প্রশ্রয়ের মধ্যে মানুষ, অতি প্রশ্রয় শ্বশুরবাড়িতে এসে পাগলামির রূপ নিয়েছে। কিন্তু দিনের পর দিন লক্ষ্য করার পর বুঝতে পেরেছে সমস্তটাই ইচ্ছাকৃত। সুনীলা সুখী হতে দিতে চায় না মানুষকে। কেন? এই কেনর উত্তর পাওয়াটাই হলো শক্ত। নেশা মানুষের মনকে মোচড় দিয়ে গেল। অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি। এ পকেট ও পকেট হাতড়ে একটা নাম্বার 10 বের করলো। অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে মানুষ ফুটপাত থেকে রাস্তায় নামলো। এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ কি? আর করারও তো কিছু নেই। বাড়ি ফেরার কথা মনে হলে বিতৃষ্ণা আসে। আজ তো আর থাকতে না পেরে পরিষ্কার বলেই দিয়েছে সুনীলাকে, আমাকে এবার রেহাই দাও। তোমার এই মেজাজ, এই খামখেয়ালিপনা আর আমি সহ্য করতে পারছি না। বাপের বাড়িতে গিয়ে যা ইচ্ছে করোগে যাও, কেউ দেখতে যাবে না। আমি নিজেদের বাড়িতে একটু শান্তিতে কাটাতে চাই। বিস্ময়ের বিষয়, সুনীলা বাপের বাড়িও যেতে চায় না। মানুষের এখন যাবার জায়গা আছে মাত্র একটি, শিশিরের কাছে যাওয়া। শিশিরকে যদি একবার কাজের জায়গা থেকে বার করে আনা যায়, তবে বাকি দুপুরটা একরকম কেটে যেতে পারে। শিশির রেডিও ইঞ্জিনিয়ার। একটি বিখ্যাত ফার্মে সে ট্রানজিস্টরের ডিজাইন দেওয়ার বিনিময়ে মোটা মাইনে পায়। একটু আত্মভোলা, বেশ বেহিসাবি শিশির। বলতে গেলে তাকে সামলাতে মানুষ সময় সময় বেশ বিব্রত হয়ে পড়ে। রিকশায় চেপে রওনা হলো মানুষ। শিশিরের হাতে বিশেষ কোনো কাজ ছিল না। বন্ধুর আগমনে খুশি হলো। তার মুখের দিকে তাকিয়ে তরল গলায় বলল, কি মুশকিল, মুখ দেখে বুঝতে পারছি ঝগড়াঝাটি করে এসেছো, আর বললেই দোষ।
তোমার শখের প্রাণ ভাই, তাই বলচাল ঝাড়ছ। আমার মতো অবস্থায় পড়লে বুঝতে, দিনের পর দিন মনের ভারসাম্য বজায় রাখা কত কঠিন ব্যাপার। শিশির বলল, তুমি কত অসুবিধার মধ্যে আছো তাকে আমি বুঝি না মনে করো? যাক, আজ কি নিয়ে হলো? শিশিরের অফিস ঘরে বসেই কথা হচ্ছিল। চামড়া মোড়া চেয়ারে একটু হেলে বসে মানুষ বলল, সেই সনাতন সূত্র ধরেই আরম্ভ হলো। আমার অপরাধ, খাওয়া দাওয়ার পর শোবার ঘরে একটু বিশ্রাম করতে গিয়েছিলাম। এই সমস্ত অবকাশেই সুনীলা বেশি উগ্র হয়ে ওঠে। অহেতুক ঝগড়া আরম্ভ করে দিল। তাছাড়া আর কি? মানুষ খুলে বলল ব্যাপারটা। কাঁটায় কাঁটায় 11:30টার সময় খাওয়া দাওয়া সেরে সে শোবার ঘরে ঢুকলো। বলা বাহুল্য, খাওয়ার টেবিলের সামনে সুনীলা উপস্থিত ছিল না, কোনোদিন থাকেও না। স্বামীর স্বাচ্ছন্দ্যের প্রতি দৃষ্টি রাখতে সে প্রস্তুত নয়। পাখা চালিয়ে সবে বিছানায় শুয়েছে মানুষ, সুনীলা ঘরে এলো। এতক্ষণ কোথায় ছিল সেই জানে। ঘরে ঢুকেই সে পাখার সুইচ অফ করে দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আরম্ভ করলো। বিছানায় উঠে বসলো মানুষ। পাখাটা বন্ধ করে দিলে যে? মুখ না ফিরিয়েই সুনীলা বলল, পাখা চালাবার মতো গরম নেই আজ। তা হোক, চালিয়ে দাও। সবটাতেই হুকুম, পারবো না পাখা চালিয়ে দিতে। হুকুম আবার করলাম কোথায়? থাক, পাখাটা বন্ধই থাক। এখানে এসে বসো, একটু কথা আছে। ঝংকার দিয়ে উঠল সুনীলা। আদিক্ষেতায় কাজ নেই, এত প্রেম আবার আমার সহ্য হয় না। লজ্জা করে না তোমার? সকলে যখন অফিসে কাজ করছে সেই সময় তুমি পাখার তলায় শুয়ে আছো? ছি ছি ছি, তোমার মতো অকর্মণ্য পুরুষ আমি আর দেখিনি। গায়ে পড়ে এত ঝগড়া করতে তোমার ভালো লাগে? দুপুরবেলা যে আমার কাজ থাকে না তা তো তোমার অজানা নয়। আমার ডিউটি হলো সন্ধ্যাবেলায়। তাছাড়া নিজেদের ব্যবসায় ফাঁকি দেবার কোনো প্রশ্নই উঠতে পারে না। সুনীলা খাটের কাছে এগিয়ে এলো। কি বললে? আমি রাগী? রাগী আর স্বার্থপর তুমি, তোমাদের বাড়ির প্রত্যেকে। আচ্ছা, তুমি চাওটা কি বলো তো? কথায় কথায় এমন পেয়ালায় প্রলয় তোলো কেন? আজ পর্যন্ত তো আমি বুঝতে পারলাম না আমার অপরাধটা কি। নিজের অপরাধ কেউই বুঝতে পারে না। আমার জীবন একেবারে ব্যর্থ করে দেবার পর বলছো আবার অপরাধ কি? মেরে ফেলার ব্যবস্থাও তো করে ফেলেছ। যে কদিন বেঁচে আছি অন্তত শান্তিতে থাকতে দাও। ওহ, তুমি একটা ভুল ধারণার বশবর্তী হয়ে আছো নীলা। নীলা? ওই নামে আমায় ডাকবে না। এত সোহাগ আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি তো তোমায় সবসময় ভালোবাসতেই চেয়েছি। তুমি যা বলেছ তাই শুনেছি। এমনকি তোমার কথায় বাবার সঙ্গে আলাদা পর্যন্ত হয়ে গেছি। তবুও থাক, একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। এই ঘর থেকে একটু যাবে কি? আমি বিশ্রাম করতে চাই। বিশ্রাম করতে তোমায় কে বাধা দিচ্ছে? তোমার থাকা চলবে না। সব সময় তোমার উপস্থিতি আমার ভালো লাগে না। মানুষ বিছানা ছেড়ে উঠে পড়ল। তার সমস্ত শরীর জ্বালা করছে। এ কি কথাবার্তা বলার ধরন! সীমা বলে কি সুনীলার শাস্ত্রে কিছুই নেই? দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে গম্ভীর গলায় ও বলল, বেশ, যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলতে চাই। তোমার মেজাজ আর খামখেয়ালিপনা আর বরদাস্ত করতে পারছি না। এবার আমায় রেহাই দাও। বাপের বাড়ি গিয়ে বাবার প্রশ্রয়ে আবার নেচে বেড়াওগে, আমি দেখতে যাব না। উত্তরের অপেক্ষা না করে মানুষ ঘর থেকে বেরিয়ে গেল। শিশির গম্ভীর মুখে শুনছিল। মানুষ থামতেই সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে ও বলল, সত্যি পরিস্থিতি অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছে। আমি যে পাগল হয়ে যাইনি এই যথেষ্ট। একটু সহ্য করে থাকো, সময়ে সব হয়। ধীরে ধীরে সমস্তই ঠিক হয়ে যাবে। তাকে নিয়ে তুমি তো ঘর করনি, তাই এই কথা বলতে পারছো। সামলে যাবার মেয়েও নয়। এবার আমাকেই কিছু করতে হবে। কি করতে চাও? হঠাৎ অসম্ভব উত্তেজিত হয়ে উঠল মানুষ। কি করতে চাই? আমি আ- আমি আমি ওকে খুন করতে চাই। শিশির অবাক। সে কি, খুন করতে চাও? হ্যাঁ, আর আর তা যদি না পারি তাহলে আত্মহত্যা করতে চাই। এই কি লাইফ শিশির! পথের কুকুররাও আমার চেয়ে বোধহয় সুখী। এ কোনো কাজের কথা নয়। অত্যন্ত অসুবিধার মধ্যে আছো জানি, তবু এতটা ডেসপারেট হওয়া তোমার উচিত নয়।
শিশির উত্তেজিত মানুষকে বোঝাতে আরম্ভ করল। গোড়া থেকেই সমস্ত কিছু বলতে হয়, নইলে বর্তমানের ঘোরালো পরিস্থিতি সম্পর্কে কোনো কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না। বুঝতে পারা যাবে না মানুষের মতো শান্তশিষ্ট ছেলের ভাগ্যে কেন ঝড় ঘনিয়ে এলো। কলকাতার রিজেন্ট পার্কে যাঁরা একবার মাত্র গেছেন তাদেরও চোখ এড়িয়ে যাবার কথা নয় বকুলতলা। বকুলতলার মতো বিরাট এক সুদৃশ্য বাড়ি এই অঞ্চলে আর নেই বললেই চলে। বাড়িটার এই ধরনের নামকরণে অনেকে অবাক হন, কিন্তু ওই অঞ্চলের যারা প্রাচীন অধিবাসী তাঁরা জানেন ওখানে আগে গা ঘেঁষাঘেঁষি করে অনেক বকুল গাছ ছিল। বকুল ফুল যখন ফুটতো চোখ ভরে দেখে মন ভরে যেত সকলের, গন্ধে মন মাতাল হয়ে উঠত। এ জায়গাটা ছিল ইস্টার আলীর। জনশ্রুতি আছে ইসরার বিখ্যাত টিপু সুলতানের বংশধর। দেশ ভাগ হয়ে যাবার আগে বকুল গাছে ঘেরা তার সাথের জমিটা বিক্রি করে যায় কিঙ্কর নাগ চৌধুরীকে। নাগ চৌধুরীরা কয়েক পুরুষ ধরে ব্যবসাদার। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে তেজারতি কারবার করে লক্ষ্মীকে নিজের ঘরে বেঁধেছিলেন কালীশঙ্কর নাগ চৌধুরী। তাঁর উত্তরপুরুষরা পরবর্তীকালে নানা ধরনের সাফল্য অর্জন করেছেন। কিঙ্কর নিজের ব্যবসার তালিকায় একটা নতুন নাম যোগ করেছেন, কফির ব্যবসা। কফি হাউস চালান না, কিন্তু দাক্ষিণাত্যের একটা কফি বাগানের মালিক নাগ চৌধুরীরা। এনসি মার্কা কফির চাহিদা বাজারে প্রচুর। কিঙ্কর আগে থাকতেন বাগবাজারের সাবেকি বাড়িতে যৌথ পরিবারের মধ্যে। ইস্টারের কাছে জমিটা কেনার পর আলাদা হয়ে গেছেন। নতুন বাড়ির নামকরণ করেছেন বকুলতলা। কিঙ্কর নাগ চৌধুরীর বয়স প্রায় 60-এর কাছাকাছি, তবে দেখলে মনে হয় যেন 50-এর দিকেই। চুল বিশেষ পাকেনি, দীর্ঘদেহী ও বলিষ্ঠ, গায়ের রং মাজা মাজা, চলনসই মুখ, চোখে পুরু লেন্সের সেলের ফ্রেমের চশমা। ব্যবসায়ী মহলে তাঁর সুনাম আছে। সম্প্রতি শেয়ার মার্কেটে ভিড়েছেন। কিঙ্কর নাগ চৌধুরী বিপত্নিক। সুনীলার জন্ম হওয়ার সময় তাঁর স্ত্রী একরকম অকালেই সাজানো সংসার ফেলে চলে গেছেন। সুনীলার ওপর তার 3 দাদা আর 2 দিদি আছেন। 6 ছেলে মেয়েকে প্রচুর স্বাচ্ছন্দ্য দিয়ে মানুষ করেছেন কিঙ্কর। কিন্তু তাঁর মতো বহুদর্শী মানুষের আগেই বোঝা উচিত ছিল, শাসন না করে শুধু স্বাচ্ছন্দ্য ও প্রশ্রয় দিলেই ছেলে মেয়ে মানুষ হয় না। তার 3 ছেলে বংশের ঐতিহ্য বজায় রাখতে পারেনি। ব্যবসার কাজে তাদের আগ্রহ নেই। ইয়ারবক্সি নিয়ে হৈহুল্লোড় করেই দিন কাটিয়ে চলেছে। কিঙ্কর যখন শঙ্কিত হলেন তখন আর কিছু করার নেই। 3 শ্রীমান তখন নাগালের বাইরে। অগত্যা বিয়ের ব্যবস্থা করতে হলো। ঘরে বউ এলে আর কিছু না হোক অন্তত ঘর মুখো হবে। বিয়ে হয়ে গেল 3 জনের। কিঙ্করের আশা অবশ্য ফলবতী হলো না। ঠিক আগেকার মতোই অবস্থা। তবে তিনি কাতারে কাতারে পৌত্র পৌত্রী পেতে লাগলেন। বড় 2 মেয়ে রাজ্যের হিন্দি সিনেমা দেখে আর বটতলার সস্তা উপন্যাস পড়ে অল্প বয়সেই নিজেদের পরকাল ঝরঝরে করে তুলল। আতঙ্কিত কিঙ্কর তাদের আর বাড়িতে রাখা সমীচীন মনে করলেন না। ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিলেন। এবার সুনীলার কথায় আসা যাক। জন্মের ক্ষণেই মাকে হারিয়েছে। আয়ার হাতে মানুষ হয়েছে বলে তার প্রতি কিঙ্করের অন্য ছেলে মেয়ের চেয়ে বেশি দরদ ছিল। সে তার দিদিদের মতো সিনেমা দেখে আর সস্তা নভেল পড়ে সময় কাটাতো না। একটু গম্ভীর, বেশ জেদি। তার সময় কাটতো সেলাই ফোঁড়ায় আর বাগানের তত্ত্বাবধান দিয়ে। নিউ মার্কেটে ফুলের বীজ কিনতে গিয়েই নিখিলের সঙ্গে আলাপ। বাকপটু চটপটে ছেলে নিখিল। অল্প দিনের মধ্যেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হলো। বাড়ির কেউ কিন্তু ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি। 2 জনের দেখা সাক্ষাৎ হতো এখানে ওখানে। একদিন পূর্ব নির্দিষ্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনে 2 জনের দেখা। এ কথা সে কথার পর সুনীলা বলল, ছোটদির তো বিয়ে হয়ে গেল। নিখিল বলল, শুনলাম তোমার বাবা খুব খরচপত্তর করে বিয়ে দিয়েছেন। কেন দেবেন না? টাকা আছে, দিয়েছেন। তুমি ভেবে দেখেছ কি? এবার আমার পালা। বাবা বোধহয় পাত্র খোঁজাখুঁজিও আরম্ভ করে দিয়েছেন। কি হবে তাহলে? নিখিল চুপ করে রইল। কিছু বলছো না যে? কি বলবো? সুনীলা অধৈর্য গলায় বলল, এ ব্যাপারে তোমার কিছু বলার নেই? আশ্চর্য। তোমার সবে 17 বছর বয়স,
এখনই কি আর বিয়ের ব্যবস্থা হবে? আমাদের বাড়িতে সব অল্প বয়সেই মেয়েদের বিয়ে হয়। তাছাড়া ওটা তো কোনো কথাই নয়। বিয়ে যেদিনই হোক, বাবা যখন আমার মনের কথা জানতে পারছেন না, তখন পাত্র আর যেই হোক, তুমি হবে না। তা আমায় কি করতে বলো? কয়েকদিন ধরে তাই তো ভাবছি। আচ্ছা, তুমি বাবার কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে পারো তো। আঁতকে উঠল নিখিল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তার কাছে গিয়ে অ্যাপ্রোচ করা আর হাঁড়ি কাটে মাথা দেওয়া আমার কাছে এক। অবশ্য অন্য একটা উপায় আছে। না না, কি বলো তো? পালিয়ে যাবার কথা বলছো তো? তা হয় না, সে ভীষণ লজ্জার। তাছাড়া অত রিস্ক আমি নিতে পারবো না। নিরুপায় ভঙ্গিতে নিখিল বলল, এত ইতস্তত করলে চলে না। আমি বলছি, এতে ভালো বই খারাপ হবে না। রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়ে আমরা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবো। তোমার বাবার রাগ আর কতদিন থাকবে? তারপর তুমি বুঝছো না, এ হয় না। এভাবে আমি নিজের নতুন জীবন আরম্ভ করতে চাই না। বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবার একটা উপায় স্থির করেছি। তারপর দেখা যাক না কি হয়। এমনই ঘটনাচক্র যে সুনীলাকে বাড়িতে কিছু বলবার দরকার হলো না। তার আগেই কিঙ্কর নিখিলের কথা জানতে পারলেন। ওরা কথাবার্তা শেষ করে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে সবে শেক্সপিয়ার সরণির মোড়ে এসে দাঁড়িয়েছে, দোলন ঘোষ দেখে ফেলল। দোলন ঘোষ কিঙ্কর নাগচৌধুরীর মোসাহেব গোছের। তাকে দিয়ে অবশ্য কিঙ্কর মাঝে মাঝে কাজও করিয়ে নেন। বকুলতলায় থাকে দোলন। সে প্রায় লাফাতে লাফাতে রিজেন্ট পার্কে গিয়ে উপস্থিত হলো। এত বড় সংবাদটা যথাস্থানে দিতে না পারলে বুঝি সমস্ত জগৎ রসাতলে যায়। কিঙ্কর পার্লারে বসে বইয়ের পাতা ওল্টাচ্ছিলেন। দোলন গিয়ে বিনীতভাবে দাঁড়ালো। মুখ তুলল কিঙ্কর। বললেন, কোথায় ছিলে? এই একটু বেরিয়েছিলাম স্যার। এই চৌরঙ্গির ওধার থেকে ঘুরে এলাম আর কি। বসতে পারি স্যার? বসবে বই কি। তোমার বিনয় সময় সময় আমাকে একেবারে বিরক্ত করে তোলে। যাক, প্রায়ই শুনি চৌরঙ্গির দিকে যাও। তা কি করো ওখানে? বসতে বসতে দোলন ঘোষ বলল, অভিজ্ঞতা সঞ্চয় করতে যাই। অভিজ্ঞতা? কিসের অভিজ্ঞতা? নানা বিষয়ের অভিজ্ঞতা। চৌরঙ্গি হলো স্যার এই যাকে বলে কলকাতার এনসাইক্লোপিডিয়া। ওখানে এমন জিনিস নেই যা শোনা যায় না, আর এমন জিনিস নেই যা দেখা যায় না। এই যেমন ধরুন না স্যার, এই আজকেই। কিঙ্কর কৌতুক বোধ করছিলেন। থামলে কেন? হ্যাঁ বলো। বলতে একটু সংকোচ হচ্ছে স্যার। সংকোচ বোধটা তোমার আছে তাহলে? বনিতা না করে যা বলবার বলে ফেলো। এই চৌরঙ্গির দিকে না গেলে স্যার ব্যাপারটা জানতেই পারতাম না। তাই তো বলছিলাম, চৌরঙ্গি হলো গিয়ে। আহ দোলন, এই যে বলি স্যার, আমার ওপর রাগ করতে পারবেন না কিন্তু। মিশি বাবাকে দেখলাম স্যার এই একটা ছোকরার সঙ্গে ঘোরাঘুরি করতে। সোজা হয়ে বসলেন কিঙ্কর। কাকে দেখলে? নীলাকে? হ্যাঁ স্যার। ভুল দেখনি তো? ভালো করে না দেখলে কি আর আপনাকে বলতে সাহসী হই স্যার। ঘনিষ্ঠভাবে দুজনকে কথাবার্তা বলতে দেখেছি, ভাবলাম। দোলন ঘোষকে থামিয়ে কিঙ্কর প্রশ্ন করলেন, তুমি তাদের কোন রাস্তায় দেখেছ? আগে এই শেক্সপিয়ার সরণির মোড়ে স্যার। তুমি এখন যাও ঘোষ, আমি একটু একলা থাকতে চাই। দোলন ভয়ে ভয়ে স্থান ত্যাগ করল। কথাটা বলা বোধহয় ঠিক হয়নি। কিঙ্কর গুম হয়ে বসে রইল। সুনীলার সম্পর্কে তার ধারণা একটু অন্যরকম ছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 20 পরই সুনীলা বাড়ি ফিরল। ও যে বাড়ির গাড়িতে যায়নি তাও তিনি বুঝতে পারলেন। বাপের দিকে এক ঝলক হেসে পার্লার অতিক্রম করছিল সুনীলা। নীলা। থামল সুনীলা। কিছু বলবে বাবা? ট্যাক্সি বা ট্রামে বাসে তুমি যখন তখন ঘুরে বেড়াও, তা আমি পছন্দ করি না। আমি তো খুব বেশি দূর যাইনি বাবা, এখানেই। তুমি চৌরঙ্গি গিয়েছিলে এবং প্রায় যাও। সুনীলা চুপসে গেল। কিঙ্কর উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলেন মেয়ের দিকে।
তা ছেলেটিকে মানে? কিছুক্ষণ আগে যে ছেলেটির সঙ্গে তুমি ছিলে তার কথাই জিজ্ঞেস করছি। যে কোনো উপায়ই হোক কথাটা কানে উঠেছে বাবার। সুনীলা দ্রুত নিজের মনকে গুছিয়ে নিল। এই সুযোগের উপযুক্ত সদ্ব্যবহার করতে না পারলে ঠকতে হবে। সুনীলা গলা পরিষ্কার করে নিয়ে বলল, তুমি নিখিল বাবুর কথা বলছো তো বাবা? নিখিল কি করে সে? আসামে তার বিশাল কাঠের কারবার আছে, তাকে দেখলে তোমার ভালো লাগবে। আমার সঙ্গে তাকে দেখা করতে বলবে। আনন্দে সুনীলার মন দুলে উঠল। এর পরের ইতিহাস আরও বিচিত্র। দেখা হলো দুজনের। অভিজ্ঞ কিঙ্কর নিখিলকে বাজিয়ে দেখে বুঝলেন খালি কলসির ঢক্কানি না দিই তার মেয়ে ভুলেছে। কথার মার প্যাঁচে মিথ্যাকে সত্যের রূপ দিতে ছোকরা ওস্তাদ। তিনি এ সম্পর্কেও নিশ্চিত হলেন। আসামে কাঠের ব্যবসা তো নেই, এমনকি সে কোনোদিন আসামে গেছে কিনা সন্দেহ। নিখিলকে অবশ্য ভদ্রভাবেই বিদায় দিলেন কিঙ্কর। তবে সেই দিন থেকে সুনীলার বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো। মেয়ে যাতে আবার কারুর প্রেমে না পড়ে যায় বা নিখিলের সঙ্গে সরে পড়তে না পারে সেই দিকে তাঁর তীক্ষ্ণ দৃষ্টি রইল। শুধু তাই নয়, তার বিয়ের জন্য হাফ ডজন ঘটক অ্যাপয়েন্টমেন্ট করলেন। ঘটকরা হন্যে হয়ে খুঁজে বেড়াতে লাগলো। অনেক বাছাবাছির পর বেনারসের মৃন্ময়বাবুর ছেলে মানসকে পছন্দ করলেন কিঙ্কর। মৃন্ময়বাবুর বেবি ফুডের ফলাও ব্যবসা। ছেলে ওই একটি, মেয়ে নেই। রাত তখন 10টা। টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। সুরেন ব্যানার্জি রোডের ডিলাক্স রেস্তোরাঁ তখন প্রায় নির্জন। চাপা আওয়াজে রেডিও বাজছে। কোণের দিকে বসে নিখিল খাচ্ছিল। তার চেহারার চকচকে ভাবটা এখন নেই। মুখময় খোঁচা খোঁচা দাড়ি, জামা কাপড়েও পরিপাট্য নেই। এক মনে খেয়ে যাচ্ছিল সে। হঠাৎ হাসির শব্দে চমকে মুখ তুলল। বরেন হাসছে। বরেন ডিলাক্সের মালিক এবং ম্যানেজার দুইই। হাসছো যে? হাসবো না? তোমার বর্তমান অবস্থা থেকে কেউ না হেসে থাকতে পারে? আহা, এই বর্ষা মৃদুর রাতে চন্দন পরে গলায় মালা দুলিয়ে বিয়ে করতে যাবে তা নয়, ঝোড়ো কাক হয়ে বসে আছো এখানে। বরেন, আরে চড়ছো কেন? তোমার মনময়ূরী যে এতক্ষণে পরের গলায় মালা পরিয়ে দিল, সে অপরাধ কি আমার? বরেন নিখিলের বহুদিনের পুরনো বন্ধু। সমস্ত কথাই তার জানা আছে, সুতরাং ঠাট্টা সে করতে পারে। নিখিল চুপ করে রইল। বরেন আবার বলল, কাঠের ব্যবসার ভাঁওতাটা পূরণ হয়ে গিয়েছে। মেয়ের বাপেদের ওতে আর কাজ করতে পারবে না। তার চেয়ে বিহার বা উত্তরপ্রদেশের কোনো একটা ল্যান্ডলর্ড সেজে বসো। সুন্দর চেহারা আছে বরং। বিরক্তির সুরে নিখিল বলল, কি বাজে বকছো? রমলা হাতছাড়া হয়ে গিয়েছিল আমার নিজের দোষে। এবারে আঁটঘাট বেঁধে কাজ করেছি। যে ইন্টারেস্টে আমার সুনীলার সঙ্গে মেলামেশা করা, তা সাকসেসফুল হবেই। আর হয়েছে, পাখি তো উড়ে গেল। পাখি উড়লেও নাগালের বাইরে যেতে পারবে না। সুনীলার খান 25 প্রেমপত্র আমার কাছে আছে। তাছাড়া বিয়ে ঠিক হয়ে যাবার পর আমার সঙ্গে পালিয়ে যাবার পরিকল্পনা করে এক দীর্ঘ চিঠি লিখেছে সে। তুমি বলতে চাও এগুলো কোনো কাজেই লাগবে না? নিখিল আবার খাওয়ার দিকে মন দিল। সুনীলা শ্বশুর ঘর করতে এলো। প্রচণ্ড ধুমধাম করে তার বিয়ে দিয়েছেন কিঙ্কর। দুই মেয়েকে যা দিয়েছিলেন, অন্যান্য জিনিসের সঙ্গে 1 লক্ষ নগদ টাকা আর একখানা বাড়ি যৌতুক দিয়েছেন। মাসে মাসে ওই বাড়ি থেকে 1,500 টাকা ভাড়া আদায় হয়। অপ্রসন্ন মনেই সুনীলা বাপের বাড়ি থেকে বিদায় নিয়েছে। কিছুই তার ভালো লাগছে না। শ্বশুর বাড়িতে পা দেবার পর মন আরও বিগড়ে গেল। এখানে বিলিতি আদব কায়দা কিছুই নেই। আটপৌড়ে পরিবেশ। তাছাড়া শ্বশুরের কেমন হামবড়াই ভাব। শাশুড়ির মেজাজ সেকেলে শাশুড়িদের মতোই। এ কোন পরিবেশে এসে পড়ল সুনীলা? সবচেয়ে বেশি রাগ হতে লাগলো কিঙ্করের ওপর। স্ত্রীকে দেখে ভালো লেগেছিল মানুষের। ফুলশয্যার রাত্রিকে সরস করে তুলবার অনেক পরিকল্পনা তার মাথায় ছিল, কিন্তু যথাসময়ে তা কার্যকরী করে তোলা সম্ভব হলো না।
জীবনের এই মধুরতম রাত্রেই মানস চরম তিক্ততার মুখোমুখি দাঁড়ালো। সুনীলার প্রথম কথা হলো, কি বিশ্রীভাবে থাকো তোমরা। মানস হেসে বলল, বিশ্রীভাবে? হ্যাঁ, বিশ্রীভাবে আবার কোথায়? আর 10 জন যেভাবে থাকে আমরাও সেইভাবে আছি। তোমার বাবার উচিত ছিল তাহলে 8-10টা সাধারণ ঘর থেকেই বউ খুঁজে আনা। উঁচু দিকে হাত বাড়াবার এই অপচেষ্টা কেন তাহলে? মানস দমে গেল। নবপরিণীতা স্ত্রীর সঙ্গে প্রথম একান্ত সাক্ষাতের মুহূর্তে এই ধরনের কথাবার্তা সে আশা করেনি। ও সমস্ত এখন থাক। একটি বিবাহিত জীবনে এই বিশেষ রাত্রি বারবার ফিরে আসে না। এখন আমার ওইসব সেকেলেপনা আমার ভালো লাগে না। ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে তাই নিয়ে আলোচনা করাই হলো বুদ্ধিমানের কাজ। বেশ, বলো তাহলে। বাড়ির স্ট্যান্ডার্ড অফ লিভিং বদলাতে হবে। আমার পক্ষে তা সম্ভব নয়। বাড়ির কর্তা তো আমি নই, আমার বাবা। তিনি যতদিন বেঁচে আছেন তাঁর ওপর টেক্কা দেওয়া আমার শোভা পায় না। সুনীলার গলায় অস্থিরতা প্রকাশ পেল। এরকম বাধ্য ছেলে আজকালকার দিনে আছে তাহলে? আমি তোমায় পরিষ্কারভাবে বলছি, এ বাড়িতে আমি থাকতে পারবো না। সে কি? তোমায় আলাদা বাসা করতে হবে। আমার টাকার অভাব নেই, কোনো অসুবিধা হবে না। গম্ভীর গলায় মানস বলল, তোমার টাকা থাকতে পারে, কিন্তু আমারও তো একটা কর্তব্যবোধ আছে। আলাদা বাসা করে থাকা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। এই তোমার শেষ কথা? কি ছেলে মানুষের মতো কথা বলছো? একটু প্র্যাকটিক্যাল হও সুনীলা। কেন বুঝতে পারছো না? আর সব বাদ দিয়েও বিয়ে হয়ে যাবার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়া কত লজ্জার। আমি জানতে চাই, এই তোমার শেষ কথা? এটা কর্তব্যবোধের কথা। সুনীলা আর কিছু বলল না। মুখে কালো পর্দা নামিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিবাহিত জীবনের আগামী দিনগুলোর কথা ভেবে শিউরে উঠল মানস। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো নিভিয়ে দিয়ে শ্বশুরবাড়ি থেকে পাওয়া সোফায় আশ্রয় নিল। সুনীলা কলকাতায় চিঠি লিখল। এখানে তার পক্ষে থাকা কেন সম্ভব নয় বিস্তারিতভাবে লিখল কিঙ্করকে। দিন 7 মধ্যেই উত্তর দিলেন কিঙ্কর। তিনি লিখলেন, বিবাহিত মেয়ের বাপের বাড়িতে গিয়ে থাকার চেয়ে বড় লজ্জার আর কিছু নেই। তাছাড়া ওকে নিজের কাছে এনে রাখা তিনি সমীচীন মনে করছেন না। পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই হলো সুবুদ্ধির পরিচায়ক। তার মেয়ে নিশ্চিতভাবে এই কাজ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। শুধু এইটুকু করতে পারেন, কলকাতায় যে বাড়িটা তাকে দেওয়া হয়েছে তার বিলি ব্যবস্থার খবরদারি। অভিমানে সুনীলা ভেঙে পড়ল। তার চিঠির এই উত্তর! এত ভালোবাসা বাবার! উপায়হীন অবস্থায় সে কেবল গজরাতে লাগলো মনে মনে। এরপর 3 মাস কেটে গেছে। সুনীলা অসম্ভব বেপরোয়া হয়ে উঠেছে। এক ঘরে বাস করে এই পর্যন্ত। মানসের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। অবশ্য ঝগড়াঝাঁটি লেগেই আছে। মানস বারংবার মৃন্ময়বাবুর কাছ থেকে জানতে চেয়েছে, তোমরা কি চেয়েছিলে, বউ না বউয়ের ব্যাংক ভর্তি টাকা? আজকাল প্রতিদিন বিকেলে সুনীলা বেড়াতে বেরোয়। নিজেই ড্রাইভ করে গাড়ি। এই গাড়িখানা তার বাবার কাছ থেকে পাওয়া। মৃন্ময়বাবুর পুত্রবধূর এই ডোন্ট কেয়ার ভাব ভালো লাগছিল না। ভালো লাগবার কথাও নয়। নিজের চেয়ে উঁচু ঘরে কুটুম্বিতে করতে গিয়ে তাকে যে এই আতান্তরে পড়তে হবে তা তিনি কল্পনাও করেননি। সেদিন সুনীলা সবে সেজেগুজে বেরোচ্ছে, মৃন্ময়বাবু সদর দরজার গোড়াতেই ছিলেন। তিনি মৃদু গলায় বললেন, বাহুমা, তোমার প্রতিদিন এইভাবে বেড়াতে যাওয়াটা? কি, আমার বেড়াতে যাওয়াটা আপনার পছন্দ নয়? বেড়াতে যাবে বই কি, তবে এইভাবে একলা নয়। মানুষ তোমার সঙ্গে গেলে আর কোনো আপত্তি থাকে না। আমার একা একা কোথাও যেতেই ভালো লাগে, এতেই আমি অভ্যস্ত। আঁচল উড়িয়ে সুনীলা চলে গেল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন মৃন্ময়বাবু। নিজের কবর নিজের হাতেই খুঁড়েছেন। কিন্তু মানুষ যে কেন স্ত্রীর স্বেচ্ছাচারিতাকে সংযত করবার চেষ্টা করে না। সুনীলা গাড়ি থামালো বরুণা ব্রিজের কাছে এসে। প্রতিদিন এখানেই আসে। জায়গাটা তার মনে ধরেছে। গাড়ি থেকে নেমে প্রতিদিন যেখানে গিয়ে দাঁড়ায়, সুনীলা সেই দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একজনের ওপর দৃষ্টি পড়তেই হতবাক হয়ে গেল। নিখিল!
নিখিল হাসছে। সুনীলা নিজের হতবাক ভাবটা কাটিয়ে বলল, তুমি এখানে? নিখিল এগিয়ে এলো সুনীলার কাছে। তুমি এখানে নিয়মিত বেড়াতে এসে থাকো, এ সংবাদ আমায় সংগ্রহ করতে হয়েছে। কিন্তু আর আমার সঙ্গে দেখা করে লাভ কি? লাভ ক্ষতির হিসেব না হয় ধীরে সুস্থেই মেলাবো। তোমার বাবা মাঝখান থেকে বাদ না সাধলে। বাবাকে একা দোষ দিও না। আমি তো চলে যেতে চেয়েছিলাম, তুমি পিছিয়ে পড়োনি। কেন পিছিয়ে পড়েছিলাম এ সংবাদ তো রাখো না। ওই সময় ব্যবসায় এক বিরাট টাল গেল, আমি দিশেহারা। থাক, আর বানানো গল্প শুনতে ভালো লাগে না। তোমার কোনো ব্যবসা নেই, তুমি আমায় ব্লাফ দিয়েছিলে। আহত সুরে নিখিল বলল, তোমার কি একবারও মনে হয়নি তোমার বাবা তোমাকে ভুল বুঝিয়েছেন? আমার ব্যবসা আছে নীলা। আসামের মরিয়ানির আমি একজন নামকরা লোক। আরও অনেক কথা নিখিল সপক্ষে বলে গেল। অবশ্য এত কিছু বলবার দরকার ছিল না। সুনীলার মতো বিচিত্র স্বভাবের মেয়েদের কোনো বিষয়ে কনভিন্স করতে গলদঘর্ম হতে হয় না। সে অচিরেই স্থির নিশ্চিত হলো কিঙ্কর মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। বলা বাহুল্য, এরপর গাড়িতে বসে অনেক কথা হলো দুজনের। সুনীলা নিজের অবস্থার কথা বর্ণনা করল। এই বিরক্তিকর পরিবেশ থেকে নিখিল তাকে উদ্ধার করতে পারে কিনা জানতে চাইল। নিখিল সঙ্গে সঙ্গে রাজি, তবে বর্তমানে ব্যবসায়িক গোলমালে বিশেষ বিব্রত আছে। সামলে ওঠার পরই সমস্ত ব্যবস্থা হবে। এখন তার কিছু টাকার প্রয়োজন, তা অর্থ সাহায্য করবে সুনীলা। স্থির হলো নিয়মিত তাদের এখানেই দেখা হবে। দিন গড়িয়ে চলেছে। ছোটোখাটো ব্যাপার নিয়ে খিটিমিটি বাড়িতে লেগেই থাকে। সুনীলা যেন শান্তি চায় না, ঝগড়ার মধ্যেই আনন্দ পায়। মানুষ মিনতি করে বলে, তুমি যা বলছো তাতেই রাজি হয়ে যাচ্ছি আমি, তবে কেন অশান্তি করছো? তুমি শুধু অশান্তি করতেই দেখছো, আমার উপর কিরকম দুর্ব্যবহার হচ্ছে তা লক্ষ্য করছো কি? আবার কি হলো? তোমরা মানুষ না কষায়? এই যে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কোনো ডাক্তারের ব্যবস্থা হয়েছে কি আজ পর্যন্ত? আকাশ থেকে পড়লো মানুষ। তোমার শরীর খারাপ হয়েছে? কই, আমি তো কিছুই জানি না। তা জানবে কেন? তুমি কিছু জানবে না, তোমার মা তোমার বাবা কেউ কিছু জানবে না। তোমরা চোখ বন্ধ করে বসে থাকবে। কেন বসে থাকবে তাও জানি। সে কি, তোমার অসুখে আমরা নিশ্চেষ্ট হয়ে বসে থাকবো? এ তোমার ভুল ধারণা। আমি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি, কেন যন্ত্রণা হচ্ছে তাও জানি। তোমরা আমায় স্লো পয়জন করেছো। মানুষ তীক্ষ্ণ গলায় বলল, যা মুখে আসছে তাই বলছো? তোমার ধারণা আমরা তোমায় খুন করতে চাই? ঝাঁঝালো গলায় সুনীলা বলল, হ্যাঁ, তবে তিলে তিলে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। তোমাকে মেরে আমাদের লাভ কি? আমি তো আবর্জনা, আমার টাকাটাই তো তোমাদের কাছে সব। তোমার টাকা তুমি কোথায় কিভাবে রেখেছো তা আমাদের জানা নেই। কলকাতায় বাড়ি ভাড়ার আদায়পত্র পর্যন্ত তোমার বাবা করেন। এক কাজ করো না, তোমার বাপের বাড়ি পছন্দ মতো কাউকে উইল করে দাও, তাহলে তো ভয় নেই। আর একটা কথা, ভবিষ্যতে কোনো দিন তোমাকে আমরা মেরে ফেলতে চাই এই ধরনের কথা বলবে না, সাবধান করে দিচ্ছি। চোখ রাঙাচ্ছ যে, মারবে নাকি? মানুষ আর কিছু বলল না। পাগলামির বীজ এদের রক্তে আছে নাকি? ঘর থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। পরিস্থিতি এত নিম্নমুখী হয়ে উঠল যে মৃন্ময়বাবু ছেলেকে বলতে বাধ্য হলেন, আমাদের কোনো ব্যবস্থাই তো বৌমা মেনে নিতে চাইছেন না। তোমার মার সঙ্গে আমি পরামর্শ করে স্থির করেছি ওকে আরও স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেব। মাথা নত করে মানুষ বলল, আমাদের একটা কথাও তো সে গ্রাহ্য করে না বাবা, স্বাধীনভাবেই তো আছে। আমার ইচ্ছে অবশ্য অনন্যপায়ী হয়েই বলছি, উনি আলাদাভাবে সংসার করুন। এতে তুমি আমাদের পৃথক করে দিতে চাইছো বাবা? আমাকে তুমি ভুল বুঝো না মানুষ, আমার মনে হয় এতে এই ক্রমবর্ধমান অশান্তিকে সংযত করা সম্ভব হবে। মানুষ আর কিছু বলল না। তার বলবারই বা আর আছে কি? সুনীলারও তো সেই ইচ্ছে। বড় বাড়ি, কোনো অসুবিধা হলো না। একটা পোর্শন ছেড়ে দেওয়া হলো। নতুন সংসার পাতল সুনীলা। উৎসাহের সঙ্গে কাজকর্ম আরম্ভ করলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ।
বাবার অনুমান যথাযথ হয়েছে। কিন্তু খুব বেশি দিন এই ব্যবস্থা রইল না। আবার যে কে সেই। অবস্থা এমন দাঁড়ালো যে সময় মতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না। অগত্যা মানুষ একজন রান্নার জন্য ঠাকুর বহাল করলো। সাংসারিক অশান্তি তো আছেই, তার ওপর খাওয়া দাওয়াও যদি নিয়মিত না হয় তবে মানুষ বাঁচবে কিভাবে? এদিকে মৃন্ময়বাবুর কাছে সেই বিশেষ সংবাদ বহন করে নিয়ে এলেন নবেন্দুবাবু। প্রথমে তিনি বিশ্বাস করতে চাননি, এও কি সম্ভব? কিন্তু নবেন্দুবাবুর চোখে দেখা ঘটনাকে উড়িয়ে দেবেনই বা কিভাবে? নবেন্দু রায় মানুষের মামা, লেখাপড়া বিশেষ কিছু করেননি। অল্প বয়সে কুসংস্কারকে মিশে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। 10 বছর কোথায় ডুব মেরেছিলেন কেউ জানে না। তিনি অবশ্য বলেন বোম্বেতে বিস্কুট ফেরি করে বেড়াতেন। কেউ বিশ্বাস করে না সে কথা। অনেকের ধারণা বেশ কয়েক বছর তাঁর জেলে কেটেছে। যা হোক, নবেন্দু রায় একদিন উদয় হলেন ভগ্নিপতির বাড়িতে। দিদিকে সকাতরে জানালেন এখানে থাকার জায়গা না দিলে রাস্তায় শুকিয়ে মরা ছাড়া তাঁর আর কোনো পথ নেই। হাজার হোক ভাই, মৃন্ময়বাবুকে বলে কয়ে স্নেহময়ী নবেন্দুর ভবিষ্যৎ পাকা করে ফেললেন। সেই থেকে বছর 15 তিনি এদের কাছেই আছেন। ব্যবসার সেলিং কাউন্টারে নিয়মিত গিয়ে বসেন বটে, তবে তার প্রধান কাজ হলো ভগ্নিপতির হ্যাঁ হ্যাঁ মিলিয়ে যাওয়া। তুমি তুমি ঠিক দেখেছ তো? মৃন্ময়বাবুর কথায় নবেন্দুর মুখে তৈলাক্ত হাসি খেলে গেল। আপনি বিশ্বাস করতে না চাইলে আমি নিরুপায়। আপনি তো জানেন বরুণা ব্রিজের দিকে আমি কখনো যাই না। আজ দৈবাত গিয়ে পড়েছিলুম, তখনও রিক্সা থেকে নামিনি। দেখলাম কিছু দূরে বৌমা গাড়ি থেকে নামছে। একটি লোক এগিয়ে এলো তার কাছে, কি বলা বলি হলো। তারপর দুজনে গাড়ির মধ্যে গা ঘেঁষাঘেঁষি করে বসলেন। আপনাকে তো সব কথা বলেছি একবার। এ তো খুব গর্হিত ব্যাপার নবেন্দু। মানুষ বোধহয় এ বিষয়ে কিছু জানে না এখনো। আপনাকে তো আমি আগেই সাবধান করেছিলাম জামাইবাবু, ও ঘর থেকে মেয়ে আনবেন না। তখন আমার কথা শুনলে আর এত ঝামেলাই পোহাতে হতো না। যা হয়ে গেছে তা নিয়ে আর আক্ষেপ করে লাভ কি? এখন কি করা যাবে তাই বলো। এইভাবে বৌমা যদি বাড়াবাড়ি করতে থাকেন তাহলে আমার মান সম্মান বেনারসে কদিন থাকবে? 100 বার। তোমার কাছ থেকে একটা পরামর্শ চাইছি। বৌমাকে একবার বলে দেখলে হয় না? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ধরনের অভিযোগ কেউ কখনো মেনে নেয়? মাঝখান থেকে আমি চূড়ান্ত অপমানিত হব। বৌমার কিরকম মুখ তা তো তোমার অজানা নয় নবেন্দু। নবেন্দু মাথা চুলকোতে লাগলেন। তাহলে ভেবে দেখো একটু, আমিও ভাবি। মানুষ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সুনীলা পাখা চালিয়ে বিছানায় গা ঢেলে দিল। একটা গল্পের বইয়ে সবে মন বসাতে গেছে, ফোন বেজে উঠল। বিরক্তিসূচক শব্দ করে সুনীলা খাট থেকে নেমে টেলিফোন স্ট্যান্ডের কাছে এগিয়ে গেল। ক্রেডেল থেকে রিসিভার তুলে নিয়ে বলল, হ্যালো। অপর প্রান্তে নিখিলের গলা ভেসে এলো। আমি নিখিল। কি করছো এখন? তুমি? কি করছো? দিবানিদ্রা দেবার চেষ্টা করছিলাম। তোমার টাকা চাই বোধহয়। ঠিক ধরেছ, 1,000 দরকার ছিল। টাকাটা দরকার ব্যবসার জন্য নিশ্চয়। হ্যাঁ, তাছাড়া আর কি? সুনীলা নিস্পৃহ গলায় বলল, তোমায় আর টাকা দিতে পারবো না। আমি কি কামধেনু গাই নাকি? ইচ্ছে মতন যখন তখন দুয়ে নিলেই হলো। কিন্তু তুমি যে আমায় ঠকিয়ে চলেছ বেশ কিছুদিন আগে থেকেই বুঝতে পেরেছি। যার আসামে ব্যবসা সে বছরের পর বছর বেনারসে বসে থাকে কেন বলতে পারো? এবার নিখিলের গলায় দৃঢ়তা প্রকাশ পেল। টাকা যে তোমায় দিতেই হবে নীলা। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি তোমার অনেকগুলো ইনিয়ে বিনিয়ে লেখা চিঠি, যাকে প্রেমপত্র বলে আর কি, আমার কাছে আছে। তুমি নিশ্চয়ই চাইবে না সেগুলো তোমার স্বামীর হাতে বা শ্বশুরের হাতে পড়ুক।
আমি তোমার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলাম, এরকম একখানা চিঠিও তো তোমার কাছে থাকার কথা। সবগুলো তোমার যাকে ইচ্ছা দেখাতে পারো। তুমি যদি ভেবে থাকো তোমার ভয়ে টাকা দিয়ে যাচ্ছি, তাহলে ভুল করছো। ওটা আমার একটা খেয়াল। অনেক টাকা আছে, কিছু বিলিয়েছি। আর নিশ্চয়ই কিছু বলবার নেই। শোনো নীলা, তোমার সঙ্গে দেখা করতে চাই। মানে সুনীলা রিসিভার নামিয়ে রাখলো। আবার খাটে এসে সবে বসেছে, চাকর ঘরে এলো। তার হাতে গোটা কয়েক চিঠি। চিঠিগুলো কর্ত্রীর হাতে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। সুনীলা আধশোয়া অবস্থায় খামের মুখ ছিঁড়তে লাগলো। বেলা 5টার সময় মানুষ নিজেদের বেবি ফুড বিক্রয় কেন্দ্রে পৌঁছালো। রাত 9টা পর্যন্ত প্রতিদিন সে এখানেই থাকে। ব্যবসার কাজকর্ম দেখতে হয়। মৃন্ময়বাবু বা নবেন্দুবাবু এ সময় থাকেন না। সারাটা দুপুর মানুষ শিশিরের কাছেই ছিল। শিশির তার মনকে হালকা করে দেবার অনেক চেষ্টা করেছে। 9টার আগেই মানুষ বাড়ি ফিরল। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে নিজেকে। খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ড্রয়িং রুমের ডিভানের ওপর গিয়ে শুয়ে পড়বে। সুনীলার সঙ্গে মোটেই দেখা করবে না আজ। করিডোরেই বদ্রির সঙ্গে দেখা। ভৃত্যকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মানুষ বলল, আমি খাবার ঘরে যাচ্ছি, ঠাকুরকে ভাত দিয়ে যেতে বল। বদ্রি মাথা চুলকে বলল, এই ঠাকুর দুপুরে বেরিয়েছে, এখনো ফেরেনি বাবু। তার বাপের বাড়াবাড়ি অসুখ। তুই তাহলে ভাত দিয়ে যা। বদ্রি চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো? আজ রান্না হয়নি। সে কি, কেন? বৌদিমণির বোধহয় শরীর খারাপ হয়েছে, উনি ঘর থেকে বেরোননি। শরীর খারাপ হয়েছে কিনা ভালো করে খোঁজ নিয়ে আমাকে জানাবি তো। দরজা ভেতর থেকে বন্ধ, আমি দুবার ধাক্কা দিয়েছিলাম। উনি দরজা না খুললে আমি কি করব বলুন। নতুন করে মন বিরক্তিতে ভরে উঠল মানুষের। এ আবার কোন নতুন আদিক্ষেতা? শরীর অসুস্থ থাকলেও দরজা বন্ধ করে রাখার কি সার্থকতা? দক্ষিণ হাতের ব্যবস্থা কি হবে শুধু এটুকু জানবার জন্য মানুষ সুনীলার কাছে গেল। কয়েকবার দরজা ধাক্কা দিল। কোনো সাড়া নেই। জোরে জোরে নাম ধরে ডাকলো, সুনীলা, সুনীলা। কোনো সাড়া নেই। এবার ভয় পেল মানুষ। অজ্ঞান হয়ে পড়েনি তো? এখন তার করণীয় কি? বার কতক আরও দরজায় ধাক্কাধাক্কি করার পর মানুষ ছুটতে ছুটতে গেল বাড়ির অপর অংশে। মৃন্ময়বাবু রেডিও শুনছিলেন। স্নেহময়ী ক্রুশ দিয়ে ক্রুচেটের সুতোয় বুনছিলেন কি একটা। ছেলেকে দৌড়ে আসতে দ্রুত গলায় স্নেহময়ী প্রশ্ন করলেন, কি হয়েছে খোকা? সুনীলা দরজা বন্ধ করে রয়েছে। অনেক ধাক্কাধাক্কির পরও খুলছে না, সারা শব্দও দিচ্ছে না। সে কি? রেডিও বন্ধ করে মৃন্ময় বললেন, শরীর খারাপ হয়ে পড়েনি তো? কতক্ষণ ধরে দরজা বন্ধ রয়েছে? বদ্রি বলছে অনেকক্ষণ ধরে, বিকেলের আগে থেকেই। চল তো দেখি একবার। ওরা উঠলেন। মানুষ মা ও বাবাকে দরজার সামনে নিয়ে এলো। অনেক ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করার পরও দরজা খুলল না। তিনজনে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। সুনীলা যত অবাধ্যই হোক, এত ডাকাডাকির পর দরজা নিশ্চয়ই খুলে দিত। নিশ্চয়ই গুরুতর কিছু একটা ঘটেছে। নবেন্দু এই সময় সকলের সঙ্গে এসে যোগ দিলেন। দ্রুত পরামর্শ করলেন চারজনে। দরজা ভাঙায় সাব্যস্ত হলো। বদ্রি নিজের শরীরের সমস্ত ওজন দিয়ে দরজায় ধাক্কা মারতেই খিল ভেঙে পড়ল। সকলে ঢুকলেন ঘরে। অন্ধকার। মানুষ অভ্যস্ত পায়ে এগিয়ে গিয়ে আলো জ্বালালো। সকলে একযোগে তাকালেন বিছানার দিকে। সেখানে কেউ নেই। সকলের চোখে পড়ল শুধু চাদরের গোটা কয়েক কুঞ্চন। স্নেহময়ী প্রথমে দেখতে পেলেন, প্রায় চিৎকার করে উঠলেন, ওই তো। সকলে একসঙ্গে ঘুরে দাঁড়ালেন। উত্তর দিকের জানলার কাছে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে সুনীলা। তার বাঁ পাটা মুড়ে গেছে। শরীর স্থির, নিষ্কম্প। মানুষ সবার আগে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ল স্ত্রীর ওপর। সমস্ত শরীরে কাঠিন্যের ঢল। একটা ধোঁয়াটে সন্দেহ মনের মধ্যে গুলিয়ে উঠল।
তবে কি? তবু অনিচ্ছ গলায় ডাকলো মানুষ, সুনীলা, সুনীলা। কোনো সাড়া নেই। স্নেহময়ী পুত্রবধূর গায়ে হাত দিলেন, বরফের মতো কনকনে। তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন। তার মুখ কালো হয়ে উঠল, কপালে ঘাম দেখা দিল। অসংলগ্নভাবে বললেন, আমি তো ভালো বুঝছি না, মনে হচ্ছে ডাক্তারকে খবর দাও আগে। মৃন্ময় বললেন, নবেন্দু, ফোন করে দাও ডাক্তার করকে। না না, তুমি বরং চলে যাও, একেবারে সঙ্গে করে নিয়ে এসো। নবেন্দু ঘর থেকে বেরিয়ে গেলেন। মানুষ ক্ষীণ গলায় বলল, এইভাবে এখানে পড়ে থাকবে? স্নেহময়ী বললেন, বিছানায় শুইয়ে দেওয়াই ভালো। তিনজনে ধরাধরি করে সুনীলাকে বিছানায় শুইয়ে দিলেন। আর কোনো সন্দেহ নেই, তিনজনের মনের মধ্যে যে সন্দেহ ঘনীভূত হয়েছে তাই সত্যি। মারা গেছে সুনীলা। মুখের চামড়া বর্ণচ্যুত হয়েছে, মোড়া পা সোজা করা গেল না। কারুর দৃষ্টি কারুর উপর নেই, কারুর মুখে আর কোনো কথা জাগলো না। এই অভাবনীয় ঘটনায় বিমূঢ় হয়ে পড়াই স্বাভাবিক। স্নেহময়ী দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁপতে কাঁপতে বসে পড়লেন মাটিতে। মৃন্ময় নির্মিলিত চোখে তাকিয়ে রইলেন সুনীলার দিকে। মানসও। মিনিট 15-র মধ্যে ডক্টর করকে সঙ্গে নিয়ে নবেন্দু ঘরে প্রবেশ করলেন। আগেই অবস্থাটা বলে নিয়েছিলেন নবেন্দু। ডাক্তার কর নীরবেই বিছানার দিকে এগিয়ে গেলেন। সুনীলাকে পরীক্ষা করবার কিছু ছিল না, এক নজর দেখেই বুঝতে পারলেন মারা গেছেন। তবে মৃতার মুখের অবস্থা অভিজ্ঞ ডাক্তারের মনে সংশয় জাগালো। তিনি এবার ঝুঁকে দেখতে লাগলেন, মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঘ্রাণ নিলেন। ডাক্তার? মৃন্ময়কে আর কিছু বলবার অবকাশ না দিয়ে ডাক্তার কর বললেন, মারা গেছেন, অন্তত ঘন্টা চারেক আগে তো হবেই। কথাটা শেষ করে ডাক্তার একটু ইতস্তত করলেন। গলায় ঝোলানো স্টেথোস্কোপটা নিয়ে একটু নাড়াচাড়া করলেন। তারপর বললেন, দেরি না করে এক্ষুনি একবার পুলিশে খবর পাঠান। পুলিশ? আর্ত গলায় মৃন্ময় বললেন, পুলিশে খবর পাঠাতে বলছেন কেন? মৃত্যু স্বাভাবিক নয় বলেই আমার অনুমান। আগে থেকে ডিফেন্স না নিয়ে রাখলে পরে অনেক ঝামেলা হতে পারে। ডাক্তার কর ঘর থেকে বেরিয়ে গেলেন, আর সকলের শিরদাঁড়ার ওপর দিয়ে হিমপ্রবাহ নামতে আরম্ভ করল। মৃত্যু স্বাভাবিক নয়? তবে কি আত্মহত্যা করেছে সুনীলা? মানুষ টেবিলের দিকে তাকালো, তারপর অন্যান্য অংশেও দৃষ্টি বুলিয়ে নিল। না, কোনো চিঠি লিখে রেখে যায়নি বলেই মনে হচ্ছে। বাবা? চটকাটা ভাঙল যেন মৃন্ময় বাবুর। হ্যাঁ, ডাক্তারবাবুর কথা মতো পুলিশকে সংবাদটা জানিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নবেন্দু, কোতোয়ালিতে ফোন করো, আর কলকাতায় ট্র্যাঙ্ক কল বুক করে দাও। কিঙ্কর বাবুর ফোন নাম্বার তো তোমার জানা আছে। জানি। নবেন্দু টেলিফোন স্ট্যান্ডের দিকে এগোলেন। স্নেহময়ী তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছেন। আধ ঘন্টার মধ্যেই ইন্সপেক্টর হরিশঙ্কর চিনয় সদলবলে ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। কর্তব্যপরায়ণ অফিসার হিসাবে সুনাম করতে তার চাকরি জীবনের অর্ধেক কেটে গেছে। ছিলেন আগ্রায়, বছর দুয়েক হলো বদলি হয়ে এসেছেন বেনারসে। স্নেহময়ী ছাড়া আর তিনজন ঘরেই অপেক্ষা করছিলেন। সিঁড়িতে ভারী জুতোর শব্দ পেয়েই তিনি স্থানত্যাগ করেছেন। কিভাবে মৃতদেহ আবিষ্কার করা হয়েছে সে কথা সবিস্তরে চিনয়কে বললেন নবেন্দু। একথাও বললেন জানলার তলা থেকে দেহ তুলে নিয়ে এসে তাঁরাই বিছানায় শুইয়েছেন। মৃতদেহ খুঁটিয়ে দেখতে দেখতে চিনয় বললেন, আমাদের অনুপস্থিতিতে ডেড বডি আপনার তুলে আনা উচিত হয়নি। কোনো রকমে মৃন্ময়বাবু বললেন, বিষয়টিকে তলিয়ে দেখার মতো মনের অবস্থা তখন আমাদের ছিল না ইন্সপেক্টর। কি রকম দেখছেন? আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের অনুমান মিথ্যে নয়, এবনর্মাল ডেথ। অবশ্য পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার আগে জোর দিয়ে কিছুই বলা ঠিক নয়। কথা শেষ করে মিস্টার চিনয় সুনীলা যেখানে পড়েছিল সেখানে গিয়ে দাঁড়ালেন। জানলার ঠিক নিচেই ছোট টুলের ওপর কুঁজো রাখা রয়েছে। স্টেনলেস স্টিলের গ্লাস দিয়ে কুঁজোর মুখ ঢাকা।
আর কিছু নেই সেখানে। ঘরে বড় বড় 3টি জানলা ও 2টি দরজা। একটি দরজা দিয়ে সকলে ঘরে ঢুকেছেন, অন্যটি ভেজানো। ভেজানো দরজার দিকে আঙুল নির্দেশ করে চিনয় প্রশ্ন করলেন। ওই দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? নবেন্দু বললেন। অ্যাটাচ বাথরুমের দরজা ওটা। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে দরজায় চাপ দিতেই দরজা খুলে গেল। তিনি উঁকি মারলেন, তারপর বাথরুমের মধ্যে প্রবেশ করলেন। আধুনিক বাথরুম বলতে যা বোঝায় তাই, ঝকঝক তকতক করছে। বাথরুমে একটি অংশে পার্টিশন দিয়ে ল্যাবরেটরি। হঠাৎ ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল ওধারের আরেকটা দরজার ওপর, হাট করে খোলা। উনি খোলা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার ওধারে স্পাইরাল পাকে পাকে নেমে গেছে। এই ঘোরানো সিঁড়ি দিয়ে সহজেই ওপর নিচে করা যায়। দরজাটা বন্ধ করে চিন্তিত মনে উনি ফিরে এলেন শোবার ঘরে। বাথরুমের ওধারে ঘোরানো সিঁড়ি লাগানো আছে কেন? ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে মৃন্ময়বাবু বললেন, ম্যাথরের যাওয়া আসার সুবিধা হয় ওতে। সেপটিক ল্যাট্রিনে মেথডের কি কাজ? মাঝে মাঝে এই ধোয়া মোছা করে আর কি। আচ্ছা, এই দরজা কি সবসময় খোলা থাকে? খোলা থাকলে তো চোর ঢুকে পড়বে, বন্ধই থাকে। ম্যাথরকে ধোয়া মোছা করতে ডাকা হলে খোলা হয়। আজ মেথরকে ডাকা হয়েছিল কি? না, এই দরজাটা সম্বন্ধে এত প্রশ্ন করছেন কেন? প্রশ্ন এড়িয়ে গিয়ে ইন্সপেক্টর বললেন, এবার আমি বডি পোস্টমর্টেম করতে নিয়ে যেতে চাই। অবশ্য তার আগে গোটা কয়েক ছবি তুলে নিতে হবে। উনি যেখানে মারা গেছেন বডি সেখানে পড়ে থাকলেই ভালো হতো। বডি খাটের ওপর তুলে এনে আপনারা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। তার ইঙ্গিতে ফটোগ্রাফার এগিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃন্ময় বললেন, বৌমা যে এভাবে আত্মহত্যা করবেন আমরা কখনোই ভাবতে পারিনি। যাই হোক, তাঁর সৎকারের যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি সে ব্যবস্থা করে দেবেন ইন্সপেক্টর। দেখি, কিন্তু উনি যে আত্মহত্যা করেছেন আপনারা এ সম্পর্কে এত নিশ্চিত হচ্ছেন কি করে? আপনারা অস্বাভাবিক মৃত্যু যখন বলছেন তখন আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? বৌমা কিছুদিন থেকেই নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে পারছিলেন না। ইন্সপেক্টর আর কিছু বললেন না। একে একে ঘরের 3টে জানলা বন্ধ করে দিলেন। মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া হলো নিচে। গাড়ি সেখানে অপেক্ষা করছে। তারপর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে সিল করে দেওয়া হলো। বিদায় নেবার আগে ইন্সপেক্টর বলে গেলেন, কেউ যেন তাঁর অনুমতি ছাড়া বেনারসের বাইরে পা না দেন। পরের দিন কিঙ্কর দোলনকে সঙ্গে নিয়ে বেনারসে এসে উপস্থিত হলেন। শোকে মুহ্যমান অবস্থা। ছোট মেয়েকেই সবচেয়ে ভালোবাসতেন, আর সেই কিনা তাকে ছেড়ে চলে গেল। নবেন্দুর কাছ থেকে ট্রাঙ্ক কল পেয়ে প্রথমে কথাটা বিশ্বাস করতে চাননি, কিন্তু এই ধরনের রসিকতা কেউ করতে পারে না, বিশেষত বাপের সঙ্গে। তবু তিনি বলেছেন, মৃন্ময় বাবুকে রিসিভারটা দিন, তাঁর মুখ থেকেই শুনতে চাই। মৃন্ময়বাবুও সেই মর্মান্তিক সংবাদেরই পুনরুক্তি করলেন। রাত 11:30টার সময় ট্রাঙ্ক কল পেয়েছিলেন। তখন আর কোনো ট্রেন নেই। বাই কার যাবার ইচ্ছা মনে জেগেছিল। ছেলেরা বাধা দিল। কয়েক মাস ধরে তার মনের অবস্থা ভালো নেই। শেয়ার মার্কেটে উপর্যুপুরি বিপর্যয় হওয়ায় প্রচুর অর্থ ক্ষতি হয়েছে। তার ওপর এই মর্মন্তুদ ঘটনা। স্বাভাবিকভাবেই বাড়ির লোকেরা তাকে এতটা পথ মোটরে যেতে দিতে সাহসী হননি। পরের দিন ভেস্টিবিউল এক্সপ্রেসে রওনা হলেন। মোগলসরাই পৌঁছলেন রাত 9টার সময়। তারপর ওখান থেকে ট্যাক্সিতে বেনারস যাত্রা করলেন। বেয়াই বাড়িতে উঠতে তাঁর ইচ্ছে করল না। হোটেলে মালপত্র রেখে দোলনকে সঙ্গে নিয়ে বেয়াই বাড়িতে এলেন। বাইরের ঘরে মুহ্যমানের মতো বসেছিলেন মৃন্ময়। কিঙ্করকে দেখে হাহাকার করে উঠলেন। ঘটনা বললেন যথাযথ। গম্ভীর মুখে সমস্ত শুনে কিঙ্কর বললেন, এর জন্য আপনারাই দায়ী। আমরা? হ্যাঁ, আপনারা। বাড়ির সকলে তাকে নিয়মিত কষ্ট দিতেন। তার অভিমান বোধ ছিল তীব্র। শেষ পর্যন্ত আত্মহত্যা ছাড়া সে আর কি করতে পারে?
আপনি আপনি পরিস্থিতি বোঝবার চেষ্টা করুন বেআই মশাই। বৌমার প্রতিটি ব্যাপারে আমরা সায় দিয়ে এসেছি। তিনি আলাদা থাকতে চেয়েছিলেন, তার আলাদা সংসারও করে দিয়েছিলাম। সবই যদি হয়েছিল, তবে সে চলে গেল কেন? কত শোচনীয় মনের অবস্থা হলে মানুষ আত্মহত্যা করে থাকে। যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি এখন হোটেলে ফিরছি। তবে তাকে কথা শেষ করতে না দিয়ে মৃন্ময় বললেন, আপনার মালপত্র আমি হোটেল থেকে আনিয়ে নেবার ব্যবস্থা করছি। আমার বাড়ি থাকতে আপনি অন্যত্র থাকবেন, এটা ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা আমি জানি। ও সম্পর্কে আপনি ব্যস্ত হবেন না। তিনি কক্ষ থেকে নিষ্ক্রান্ত হলেন। পরের দিন সন্ধ্যা তখন হয় 2 দিন হয়ে গেল সুনীলা মারা গেছে। স্ত্রীকে কোনোদিন ভালোবাসতে পারেনি মানুষ। অবশ্য এর জন্য দায়ী সুনীলা নিজেই। তার মনকে বারংবার ক্ষতবিক্ষত করে দিয়ে সে স্বামীর ভালোবাসা পাবার পথ রুদ্ধ করে দিয়েছিল। তবুও আজ মানুষের মন উদাস হয়ে উঠেছে। অনেক ছোটোখাটো ব্যাপার, অনেক ঝগড়া বারবার মনে পড়ে যাচ্ছে। মন বিতৃষ্ণায় ভরে উঠত। স্ত্রীর দিকে তাকাতে পর্যন্ত ঘৃণা বোধ হতো। পালিয়ে যেতে ইচ্ছে করতো কোথাও। তবুও কি সে কোনোদিন চেয়েছিল সুনীলার জীবনের ওপর যবনিকা এইভাবে নেমে আসুক? জানলার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মানুষ অতীতের ঘটনার স্রোতে ক্রমেই দূরে সরে যাচ্ছিল। শিশিরও ঘরে ছিল। বন্ধুর জীবনে এই বিপর্যয় আসায় ও কম বেদনাহত নয়। এগিয়ে গিয়ে মানুষের কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করে আর লাভ কি? তবে এক হিসেবে ভালোই হয়েছে বলা চলে। তোমার জীবনও তো দুর্বিষহ হয়ে উঠছিল। জানলার কাছ থেকে সরে এলো মানুষ। তুমি ঠিকই বলেছ শিশির। সুনীলা মারা গিয়ে সব দিক রক্ষা করে গেছে। তবু মন খারাপ হয়ে পড়ছে। মনে হচ্ছে। বদ্রি ঘরে এলো। দাদাবাবু, এই ইন্সপেক্টর সাহেব এসেছেন, আপনাকে ডাকতেছেন। বাক্যব্যয় না করে বদ্রিকে অনুসরণ করলো। বাইরের ঘরে প্রবেশ করে শিশির দেখল ইন্সপেক্টর একটা চেয়ারে একটু হেলে বসে সিগারেট টানছেন। তার মুখ অসম্ভব গম্ভীর। ঘরে মৃন্ময় ও নবেন্দুও রয়েছেন। দুজনকে দেখলেই মনে হয় দুজনে অসম্ভব বিচলিত। মানুষের দিকে তাকিয়ে দ্রুত গলায় মৃন্ময় বললেন, খোকা, ইন্সপেক্টর এক অসম্ভব কথা বলছেন। বৌমা বৌমা নাকি খুন হয়েছেন। খুন? ছাই ঝাড়তে ঝাড়তে ইন্সপেক্টর বললেন, A clear case of homicide. নিখুঁত পরিকল্পনার সাহায্যে কেউ ভদ্রমহিলাকে খুন করেছে। কাঁপা গলায় মানুষ পড়ল, কিন্তু কিন্তু কিভাবে বুঝলেন আমার স্ত্রী খুন হয়েছে? মৃতদেহ দেখবার সঙ্গে সঙ্গেই আমার সন্দেহ হয়েছিল। পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে নিশ্চিত হবার সম্ভাবনা কম। তাই তখন কোনো মন্তব্য করিনি। পটাশিয়াম সাইনাইড মৃত্যুর কারণ। কিন্তু এতে। আমায় কথা শেষ করতে দিন। দুটি বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আত্মহত্যা নয়। আত্মহত্যা হলে একটা স্বীকৃতিপত্র থাকতো। তার লেখা সেই রকম কোনো চিঠি পাওয়া যায়নি। দ্বিতীয়ত, মৃতদেহ পা মরা অবস্থায় মাটিতে পড়ে থাকবে কেন? বিছানায় শুয়ে কিংবা চেয়ারে বসে তিনি সাইনাইড গ্রহণ করলেন না কেন? শিশির প্রশ্ন করল, পোস্টমর্টেমের রিপোর্টে কি বলা হয়েছে সাইনাইড খেয়েছিলেন তিনি? আপনার পরিচয়? মানুষ বলল, আমার বিশিষ্ট বন্ধু এবং আমাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি। ও হ্যাঁ, সাইনাইড তিনি খেয়েছিলেন। তার জিভে সাইনাইডের গুঁড়ো লেগেছিল। তাহলে একটা বিশেষ কথা কি অ্যারাইজ করছে না? কোন কথা? ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাছাড়া কাউকে খেতে বললেই সে কি অম্লান বদনে সাইনাইড খেয়ে নেবে? ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও মেথর ঢোকার দরজা খোলা ছিল, ভুলে যাবেন না। ওই পথ দিয়েই হত্যাকারী ঘরে ঢুকেছিল, সন্দেহ নেই। সাইনাইড তাকে কিভাবে খাওয়ানো হয়েছিল মিস্ট্রি সেখানেই।
ধীরে ধীরে তার সমাধানও পাওয়া যাবে। এবার আমি তদন্ত করতে চাই। মৃন্ময় বাবু ছাড়া আর সকলে ঘরের বাইরে যান, তবে বাড়ির বাইরে যাবেন না। ক্রমে সকলকেই দরকার হবে। মানস এবং শিশির ঘর থেকে বেরিয়ে গেল। নবেন্দুও। মৃন্ময়বাবুর মুখ শুকিয়ে উঠেছে। এক অজানা ভয়ে মন শিউরে উঠেছে। পুলিশের সব অনুমান বোধহয় ঠিকই। সুনীলা আত্মহত্যা করেনি, খুন হয়েছে। এখন তাকে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে কে জানে। তিনি ঘামতে আরম্ভ করলেন। ইন্সপেক্টর বললেন, কিঙ্করবাবু থানায় গিয়েছিলেন, তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আমি জানতে পেরেছি সুনীলা দেবীর সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষ ভালো ছিল না, খিটিমিটি নাকি লেগেই থাকতো। ঠিকই শুনেছেন, তবে আমরা সব সময় তার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করতাম। কিন্তু কেন জানি না বৌমা অশান্তি করার জন্য সব সময় তৎপর থাকতেন। কিছু মনে করবেন না, আপনি কি তাকে ঘরে এনেছিলেন লোভনীয় ডাউরির জন্য? ঠিক তা নয়, টাকা আমারও কিছু আছে। ভালো বংশের মেয়ে আমার পুত্রবধূ হোক, এইটাই আমি চেয়েছিলাম। টাকাটা উপড়ে এসেছে। আপনি অনুসন্ধান করে দেখতে পারেন, আমার কোনো দাবি ছিল না। সেই বিপুল পরিমাণ টাকা এখন বোধহয় আপনারাই পাচ্ছেন। বলতে পারি না, বৌমা উইল করেছেন এরকম একটা কথা যেন আমি শুনেছিলাম। টাকার ব্যবস্থা কিভাবে হয়েছে আমার জানা নেই। সুনীলা দেবীর প্রতি আপনার বিরূপ মনোভাব ছিল। আপনাদের শান্তির সংসারে অশান্তি আনার জন্য তিনি দায়ী ছিলেন। তার মৃত্যু কি আপনি আন্তরিকভাবে চাননি? আপনার এই প্রশ্নটা অত্যন্ত আপত্তিকর ইন্সপেক্টর। আমি বৌমার ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, সন্দেহ নেই। তবে তার মৃত্যু আমার কাম্য ছিল না। এবার দুর্ঘটনার দিনের কথায় আসা যাক। আপনার সঙ্গে সুনীলা দেবী শেষ কখন দেখা হয়? দিন 15 তাহার সঙ্গে আমার দেখা হয়নি। এক বাড়িতে বাস করলেও পৃথক অন্য। তিনি আমাদের এধারে আসতেন না। অশান্তি হবার ভয়ে আমরাও ওধারে যেতাম না। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অ্যাক্টিভিটি কি ছিল বলুন তো? আপনি কি আমায় সন্দেহ করছেন? অবান্তর প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর দিন। 11টার সময় আমি নিজেদের অফিসে গিয়েছিলাম। 2টোর সময় সেলিং কাউন্টারে এসে বসি। এই 5টা পর্যন্ত দোকানেই ছিলাম। তারপর বাড়ি ফিরে এসে জলযোগ সেরে রেডিও শুনছিলাম। বৌমার মৃত্যু সংবাদ না পাওয়া পর্যন্ত আমি ও আমার স্ত্রী ছিলাম ড্রয়িং রুমে। আপনাকে আর কোনো প্রশ্ন করব না। নবেন্দু বাবুকে পাঠিয়ে দিন। মৃন্ময় দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। নবেন্দু ঘরে প্রবেশ করলেন। তারপর, বসুন, গোটা কয়েক প্রশ্ন আছে। ত্রস্ত গলায় নবেন্দু বলল, বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। ব্যস্ত হবেন না, আমার প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিন। বলুন। দুর্ঘটনার দিন দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তো আমি দোকানেই ছিলাম। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়েছিলাম। 5টার সময় আবার ফিরে যায়। 9টা পর্যন্ত ওখানেই ছিলাম। দুপুরে কোথায় বেরিয়েছিলেন? নবেন্দু ইতস্তত করতে লাগলো। হেজিটেট করবেন না, বলুন। আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি আস্তানায় উপস্থিত না থাকায় আর দেখা হলো না। কে সেই ভদ্রলোক? নিতান্তই ব্যক্তিগত ব্যাপার ইন্সপেক্টর, এই নিয়ে পিড়াপিড়ি করবেন না। ইন্সপেক্টর এবার সুনীলাকে নিয়ে কীরকম পারিবারিক অশান্তি হয়েছিল সেসব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিলেন। সকলে অশান্তিকে এড়াতে চাইলেও সুনীলাই যে বারংবার অশান্তিকে ডেকে আনতো
তাও তাঁর জানা হয়ে গেল। নবেন্দুকে আর আটকালেন না ইন্সপেক্টর, অবশ্য বলে দিলেন মানসকে পাঠিয়ে দেওয়ার জন্য। গম্ভীর মুখে মানস ঘরে প্রবেশ করলো। ইন্সপেক্টরের ব্যবহার তার কাছে জুলুম বলে মনে হচ্ছিল। আপনার মনের অবস্থা ভালো নয়, আপনি বিলক্ষণ বিরক্ত বোধ করছেন, তা বুঝতে পারছি। ইন্সপেক্টর বললেন, কিন্তু আমি উপায়হীন, তদন্ত আমাকে চালিয়ে যেতেই হবে। বলুন, কি জানতে চান? সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? মানস বলল, শিশিরের কাছে। কাকে হত্যাকারী বলে আপনার সন্দেহ হয়? কাকে হবে বলুন? আমি তো মনে করেছিলাম সুনীলা আত্মহত্যা করেছে। তার যা মানসিক গঠন ছিল, তাতে এই ব্যাপারটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু আপনি বলছেন সে খুন হয়েছে। সত্যি কথা বলতে কি, এই কথা শোনার পর দিশেহারা হয়ে পড়েছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি বুঝবেন আমি ভুল কথা বলিনি। নিঃসন্দেহে এটা একটা প্রিপ্ল্যান্ড মার্ডার। অকারণে কেউ কাউকে খুন করে না। আর এ কথাও ঠিক, বাইরের কোনো লোক আপনার স্ত্রীকে খুন করতে আসবে না। আপনি বলতে চান বাড়ির কেউ তাকে খুন করেছে? এই সম্ভাবনাকে কি হেসে উড়িয়ে দেওয়া যায়? আপনি কি আমায় সন্দেহ করছেন? ইন্সপেক্টর নিজে একটা সিগারেট তুলে নিয়ে মানসের দিকে প্যাকেটটা এগিয়ে ধরলেন। ধন্যবাদ, সিগারেটের দরকার নেই। আমি আমার স্ত্রীকে খুন করেছি, এই কি আপনার বিশ্বাস? ইন্সপেক্টর সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, দুটো বিষয় আপনাকে একটু ডাইরেক্ট করে দিচ্ছে নাকি? এক, আপনার স্ত্রী আপনার জীবনে চরম অশান্তি রূপে বিরাজ করছিলেন। দুই, তার অবর্তমানে প্রচুর অর্থের অধিকারী হওয়ার আপনার পক্ষে সম্ভব হচ্ছে। বিশ্বাস করুন, আমি আমার ব্যক্তিগত বিশ্বাসের কোনো মূল্য এখানে নেই মিস্টার সুর। সমস্ত কিছুই নির্ভর করছে আরও তদন্তের উপর। এরপর আছে আদালত, সেখানে নিজেকে ডিফেন্ড করবার সুযোগ অবশ্যই পাবেন। যাই হোক, আমি আবার আপনাকে সাবধান করে দিতে চাই, পুলিশের অনুমতি ছাড়া বেনারসের বাইরে পা দিলে পরিস্থিতি শোচনীয়ভাবে আপনার বিপক্ষে যাবে। এখন যেতে পারেন, বদ্রীকে পাঠিয়ে দেবেন। মানুষ দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বদ্রী কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলো। আমি কিছু জানি না হুজুর। তুমি মিথ্যে ভয় পাচ্ছ, আমার প্রশ্ন ঠিক ঠিক উত্তর দিয়ে যাও, নইলে। বলুন হুজুর। সুনীলা দেবীর সঙ্গে তোমার শেষ কখন দেখা হয়? দুপুরবেলা আমি ডাকে চিঠি নিয়ে তার কাছে গিয়েছিলাম। তখন তিনি কি করছিলেন? টেলিফোন করছিলেন হুজুর। তারপর? আমি চিঠি দিয়ে চলে এলাম, আর উনি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। তার কাছে কেউ এসেছিল পরে? না হুজুর, তবে। থামলে কেন, বলো। ঘরের ভেতর থেকে কথাবার্তার আওয়াজ পেয়েছিলাম। সুনীলা দেবী কার সঙ্গে কথা বলেছিলেন বুঝতে পেরেছিলে? না, চাপা গলায় কথাবার্তা হচ্ছিল। তখন সময় কত? ঘড়ি দেখিনি হুজুর, তবে বেলা 3টে হবে। চিন্তিত ইন্সপেক্টর বদ্রীকে যেতে বললেন। এখান থেকে বিদায় নেবার আগে অবশ্য শিশিরের সঙ্গে কথা বলে নিতে ভুললেন না। মানুষের স্টেটমেন্ট ঠিক আছে কি না তা ভেরিফাই করে নেওয়াই তাঁর উদ্দেশ্য ছিল। ঘণ্টাখানেক হলো ইন্সপেক্টর চলে গেছেন। বর্তমানে যে ঘর ব্যবহার করছে সেই ঘরে গম্ভীর মুখে মানুষ বসে আছে। শিশির নির্বাকভাবে দাঁড়িয়ে আছে একধারে। অন্য ঘরে তখন মৃন্ময়ের সঙ্গে কিঙ্কর কথা বলছেন। মৃতদেহ সৎকার করে যত তাড়াতাড়ি সম্ভব তিনি কলকাতায় ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু কেস যখন আত্মহত্যার নয়, তখন মৃতদেহ সৎকারের জন্য পাওয়া এখন সুদূর পড়া হতো। পুলিশ তাকে আরও কয়েকদিন থেকে যেতে বলেছে। তিনিও দেখে যেতে চান তাঁর কন্যাকে এইভাবে হত্যা করেছে কে। শিশির বলল, এত ভাবতে থাকলে তো শরীর খারাপ হয়ে পড়বে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মানুষ। ইন্সপেক্টরের কথাবার্তা
আমাকে আরও চিন্তিত করে তুলেছে শিশির। আমিও ভেবে দেখলাম তিনি ঠিকই বলেছেন। পরিস্থিতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা আত্মহত্যা নয়, হত্যা। খুনের কথাটা প্রথমে মনে না ওঠাই স্বাভাবিক, তাই মনে হচ্ছিল আত্মহত্যা। ইন্সপেক্টরের কথায় আমিও বাস্তবকে প্রত্যক্ষ করেছি। আর সন্দেহ নেই, সুনীলাকে কেউ খুনই করেছে। আমি অতিরিক্ত মাত্রায় কেন চিন্তিত হয়ে পড়েছি জানো? ইন্সপেক্টর আমাকে সন্দেহ করছেন। তাঁর ধারণা টাকার লোভে আমি সুনীলাকে খুন করেছি। বলো কি? তিনি যেরকম ইঙ্গিত দিয়ে গেলেন তাতে মনে হলো আমাকে শীঘ্রই গ্রেপ্তার করবেন। খুবই ভয়ের কথা হলো। একবার পুলিশের হাতে পড়লে তো রেহাই পাওয়া শক্ত হবে। নিজেকে বাঁচাবার পথ এখন থেকে তৈরি না রাখলে। কোনো পথই তো আমি দেখতে পাচ্ছি না। একটা পথ আমি দেখতে পাচ্ছি, তবে তার আগে জানা দরকার তুমি হত্যাকারীকে হাতের মুঠোর মধ্যে পেতে চাও কিনা। তুমি বিচিত্র কথা বলছো শিশির। হত্যাকারী ধরা না পড়লে আমার ফাঁসি অনিবার্য, তা কি বুঝতে পারছো না? বেশ, তাহলে একমাত্র উপায় হচ্ছে বাসববাবুর শরণাপন্ন হওয়া। বাসববাবু? বাসববাবুকে? বাসব ব্যানার্জি, বিখ্যাত গোয়েন্দা, যিনি আজ পর্যন্ত কেস হাতে নিয়ে ফেল করেননি। তাকে দিয়ে এনকোয়ারি করালে হত্যাকারী নিশ্চয়ই ধরা পড়বে। কিন্তু তাকে পাচ্ছি কোথায়? তিনি তো আর এখানে থাকেন না। তাঁর ঠিকানাও তো আমার জানা নেই। আমার জানা আছে, লয়ালপুরের আদিত্য রায় মার্ডার কেসটায় উনি এসেছিলেন। আমি ঠিকানা জেনে নিয়েছিলাম তখন। এক্ষুনি তাকে ট্রাঙ্ক কল বুক করা যেতে পারে। যদি তিনি রাজি হন, তবে বুঝবে ভয়ের আর কিছু নেই। আর কোনো উপায়ও তো নেই। বাবাকে একবার জিজ্ঞেস করে নিলে হতো। থাক, তুমি ট্রাঙ্ক কলই বুক করে দাও। সৌভাগ্য বলতে হবে, ঘন্টা দেড়েকের মধ্যেই কানেকশন পাওয়া গেল। শিশির যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলল বাসবকে। বাসব স্পষ্ট বক্তা, সম্মতি দেবার পর তার ফি কত সে কথাও জানিয়ে দিল। এ পক্ষ রাজি। বাসব এ কথাও জানালো এখন 8:30। জনতা এক্সপ্রেস হাওড়া ছাড়তে এখনও প্রায় ঘন্টা দুয়েক বাকি। ইতিমধ্যে তৈরি হয়ে নিয়ে জনতাতেই যাত্রা করছে। মোগলসরাইয়ে ট্রেন বদলে বেনারস পৌঁছাবে। বাসব এসে উঠল বেনারস লজে। শৈবাল আসতে চায়নি, তাকে একরকম ধরে বেঁধে নিয়ে এসেছে। মানস ও শিশির ওর সঙ্গে হোটেলে দেখা করল। বাসব বিস্তারিতভাবে ঘটনাটা শুনল ওদের মুখ থেকে। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আমি থানায় যাচ্ছি ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে। ওখান থেকে ফিরে আপনাদের ওখানে যাব। এসো ডাক্তার। এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বাসব সিরিজের গল্প নিশির শিশির প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে রবিবার ঠিক সন্ধে 7:15। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।